এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিটিএম এর সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। জনাব রাজীব হায়দার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সহকর্মীর যে প্রতিবেদনটি আমরা দেখলাম তার পরিপ্রেক্ষিতে যদি বলি যে কাঁচামাল ও প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে আমরা জানি যে বাংলাদেশ পলিয়েস্টার ফাইবারের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। শুল্ক আরোপ হলে কি প্রভাব পড়বে এর উপরে? আসলে আমাদের পলিসি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি জানেন আমাদের ব্যাকওয়ার্ড টেক্সটাইলের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আমাদের ইনভেস্টমেন্ট প্রায় $23 বিলিয়ন বর্তমানে। সো এত বড় একটা আমাদের গার্মেন্টসের রপ্তানি বৃদ্ধি প্রায় $45 বিলিয়ন উপরে হয়েছে। এটার পিছনে এই খাতের অপরিসীম। আমরা যে কাঁচামালটা লাগে এটা আমরা সরবরাহ করে থাকি। এখন পলিস্টার ফাইবার হলো ম্যানমেড ফাইবার। পৃথিবীতে এখন ট্রেনটা ম্যানমেড ফাইবারের বেশি ধাবিত হচ্ছে। সেক্ষেত্রে ম্যানমেড ফাইবার পলিস্টার ফাইবারের আগে আমাদের ছিল 1%, যেটা এই বছরে 5% ডিউটি করার জন্য প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি এটা আসলে আমাদের বস্ত্র শিল্পের জন্য এই উদ্যোগটা সাপোর্টিভ না, কারণ আমাদের দেশে আসলে পলিস্টার ফাইবার উৎপাদন হয় না। এটা সম্পূর্ণভাবে আমদানি নির্ভর। আমাদেরকে এটা বাইরে ইম্পোর্ট করে আনতে হয়। দেশীয় সক্ষমতাটা গড়ে ওঠেনি। কিছু উদ্যোক্তা অলরেডি শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত সক্ষমতাটা গড়ে না উঠবে আমাদের 100% ইম্পোর্ট ডিপেন্ডেন্ট থাকতে হবে। এমত অবস্থায় যদি আমরা জিনিসটা বাইরে থেকে আমাদের ইম্পোর্টের উপর আরোপ করা হয়, তাহলে আমাদের কষ্ট বেড়ে যাবে, আমাদের ফাইনাল প্রোডাক্ট কম্পিটিটিভ হবে না, এবং যার ফলে আমরা এক্সপোর্ট অর্ডারের যে মার্কেটটা এটাই কিন্তু আমরা কম্পিটিটিভ হব এবং আমাদের দেশগুলো এই ক্ষেত্রে আমাদের থেকে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আমি মনে করি এটাকে কমিয়ে 1% করে নেওয়া উচিত। আমি যোগ করতে চাচ্ছি যেটা যখন পলিস্টার লোকালি প্রোভাইড করার সক্ষমতা তখন আমরা এই ব্যাপারে চিন্তা করতে পারি। সে পর্যন্ত যেসব মিল পলিস্টার ফাইবার উৎপাদন করবে তাদেরকে একটা আলাদা ইনসেনটিভ দেওয়া যেতে পারে ওনাদেরকে উৎপাদনে আসার জন্য। জানতে চাচ্ছি যে পলিয়েস্টার ফিলামেন্ট তৈরির স্পিনিং মিল বাংলাদেশে তো কম, স্থানীয়ভাবে উৎপাদন 20% মতো। এই সক্ষমতা বাড়াতে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? থাকলে সেই উদ্যোগগুলো কি? অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে কিছু আমাদের তথ্যগত বিভ্রাট থাকতে পারে। আপনি যেটা বললেন যে আসলে পলিস্টার চিপস, আরেকটা হলো পলিস্টার স্টেপল ফাইবার। আমার জানা মতে এখনো এই আমাদের যেই পলিস্টার স্টেপল ফাইবার তৈরি করার এবং পলিস্টার চিপসের তৈরি করার সক্ষমতা 20 ভাগে পৌঁছেনি বলে আমি মনে করি। এটা আমি আপনাকে একদম তথ্যমূলক ডাটা প্রোভাইড করতে পারবো আমার অ্যাসোসিয়েশন থেকে। এবং এই জিনিসটা যেহেতু সক্ষমতা আমরা এখনো সেভাবে গড়ে উঠতে পারেনি, এই জন্য এখন যে পলিস্টার স্টেপল ফাইবারের উপর আমাদের যে ডিউটিটা আরো বৃদ্ধি করা হলো, কাস্টমস ডিউটি, এটার ব্যাপারে আমরা বাজেটের পরে আমাদের ফিডব্যাক এবং প্রতিক্রিয়া জানিয়েছি এবং বলেছি যে আমাদের ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমাদের যেই ক্যাপাসিটি এনহ্যান্স করার যে প্ল্যানিংটা আমরা করছি, বা আমাদের বিভিন্ন মিল যেই ইনভেস্টমেন্ট করছে যে পলিস্টার স্টেপল ফাইবার থেকে সুতা এবং কাপড় উৎপন্ন করার ব্যাপারে, সেক্ষেত্রে বেসিক র মেটেরিয়াল পলিস্টার স্টেপল ফাইবারের উপরে যদি ডিউটি আরোপ করা হয়, তাহলে সেটা আসলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটাকে অনেকাংশে হ্রাস করবে। সো আমার মনে হয় এই জায়গাতে আমাদেরকে আর একটু ভেবেচিন্তে ডিসিশনটা নিতে হবে। এখন এরকম কোনো শুল্ক বাড়ানোর ডিসিশনটা নেওয়া উচিত না, কারণ এটা আমাদের ইনভেস্টমেন্টটাকে নিরুৎসাহিত করবে সামনে। জি, ব্যাংক খাতের একটা বিষয় আসতে চাই যে প্রস্তাবিত বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধায় মূল্য সংযোজনের ন্যূনতম 20% শর্ত তুলে দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় আপনাদের খাতে এর প্রভাব কেমন পড়ছে বা কেমন হবে? এটা ভয়াবহ প্রভাব পড়বে। ধন্যবাদ এটা প্রশ্নটি আপনার কাছ থেকে আসার জন্য। এটা নিয়ে আমরা একটা সংবাদ সম্মেলনে করেছি গত 20 তারিখে, এবং সেখানে আমরা খুব বিটিএম এর তরফ থেকে খুব জোরালোভাবে যুক্তি উপস্থাপন করা হয়েছে যে এই আইনটি আসলেই আমাদের
দেশীয় বস্ত্র ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির জন্য আত্মঘাতী, এবং এটা কোনোভাবে কাম্য হতে পারে না। আপনি ব্যাংক কারো বন্ড সুবিধা না থাকলে উনি ব্যাংক গ্যারান্টির ভিতরে যে কোনো কাঁচামাল মানে কাপড় বা সুতা আমদানি করে আমদানিকৃত মূল্যের উপর থেকে যে কোনো বেশি মূল্যে উনি এক্সপোর্ট করলে ওনার আর এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। তো উনি যদি 100 টাকার কাপড় এনে ভ্যালু এডিশন না করে 101 টাকা এক্সপোর্ট দেখিয়ে দেন, তাহলেই তার মানে তাহলে আইনগতভাবে তার আর কোনো সমস্যা থাকলো না। কিন্তু এই যে ভ্যালু এডিশন আমি করলাম না, 30 ভাগ মিনিমাম ভ্যালু এডিশন করার যে বাধ্যবাধকতাটা উঠিয়ে দেওয়া হলো, এটাতে কিন্তু কি হবে যে আমাদের দেশীয় বস্ত্রকল এবং সুতাকলগুলো এমনি এখন পলিসি সাপোর্টের জন্য একে একে মিল রুগ্ন হচ্ছে, অনেক মিল বন্ধ হয়ে গেছে। এখন এটা যদি আবার এস্টাবলিশড হয় বা এটা যদি ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমাদের টিকে আছে যে মিলগুলো সেগুলো আমার মনে হয় আর চালানো যাবে না। কারণ ভ্যালু এডিশন যদি না করি, আমি 100 টাকার কাপড় এনে 101 টাকা এক্সপোর্ট দেখিয়ে দিই, তখন কিন্তু এই যে বন্ডের মাল লোকাল মার্কেটে বিক্রি করার যেই একটা অসাধু কিছু চক্র কাজ করে, সেটা কিন্তু আমি প্রকারান্তরে আবার এই সুবিধার ইউটিলাইজ করে আমাদের দেশীয় বাজার বিদেশি দ্রব্য দিয়ে সয়লাভ হয়ে যেতে পারে, এবং এটাতে আমাদের দেশীয় শিল্প কারখানাগুলোর অস্তিত্ব বিপন্ন হবে। সো আমাদের বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এই বাধ্যবাধকতা তুলে দেওয়ার ব্যাপারে জোরালো আপত্তি জানিয়েছে, এবং এখানে অবশ্যই ভ্যালু এডিশন 30% থাকতেই হবে। এখানে আরেকটা জিনিস যোগ করে রাখি, আমরা যখন এনএলডিসি থেকে গ্র্যাজুয়েশন করব, তখন কিন্তু আমাদের ডাবল স্টেজ ট্রান্সফরমেশন এবং বিভিন্ন দেশের জন্য ভ্যালু এডিশন ম্যান্ডেটরি হবে আমাদের এক্সপোর্ট সেই দেশে বজায় রাখার জন্য। এখন আমাদের দেশীয় বস্ত্র এবং সুতাকল গুলো যদি সক্ষমতা হারায় ফেলে, এবং আমাদের যদি প্রতিযোগী না থাকতে পারি আমরা, তাহলে শেষ পর্যন্ত ভ্যালু এডিশন কিন্তু বাংলাদেশ চাইলেও করতে পারবে না, এবং এলডিসি উত্তোলনের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের এক্সপোর্ট খাতের জন্য একটি বড় ধাক্কা হবে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম তৈরি পোশাক খাতের নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিটিএম এর সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হলদার।